আজকালকার দুনিয়া যেটা হয়েছে, লোকজন এটাকে একটা ট্রেন্ড হিসেবে নিচ্ছে যে নিট দেবো, কলেজে ঢুকবো, মেডিকেল কলেজ পেয়েছি, এটা আমার একটা স্ট্যাটাস সিম্বল। প্রশ্ন দেখেছি, ফিজিক্স তো খুবই কঠিন, আমরা হলে আমরা কটা সলভ করতে পারতাম আমরা জানি না। যে তোমরা ক্লাস 5 to 12 যত কিছু যত যা পড়েছো সব কটা সাবজেক্টকে কম্বাইন করে দাও, ইজ লেসার দেন এমবিবিএসে এসে ফার্স্ট সেমিস্টারে তোমরা যতটা পড়েছো। ফার্স্ট এমবি স্টুডেন্টস যারা জাস্ট পাস করেছে, সেকেন্ড ইয়ার ইজ দ্য ডার্ক হর্স। মানে কেউ বলবে না সেকেন্ড ইয়ার ডিফিকাল্ট, সবাই বলে যে হানিমুন ফেজ, বাট অ্যাবসলিউটলি না। এখানে 3টে সাবজেক্টই খুবই মানে মনে রাখার জিনিস আছে। প্যাথোলজি মানে আমার মনে হয়েছে অ্যানাটমি হচ্ছে 1000 গুণ টাফ। স্যার, ঋষ্বি মানে বাংলাতে ট্রান্সলেট হয় কেশবতীতে। তো যখন আই ওয়াজ বর্ন তো আমার লাইক কার্লি হেয়ার ছিল খুব, ওরকম তো কেশবতী তাই বাবা নাম রেখেছে। তো আঁকা প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, কেন কি যদি আমরা এক্সামে একটা এঁকে দিই তার ওয়েটেজ অফকোর্স বেশি আছে। আমি ভাবলাম যে না, এবার প্রচুর পড়তে হবে, সেকেন্ড ইয়ারে অনেক মানে ভালো করতে হবে। তো আমি রবিন্স কিনে নিলাম প্যাথোলজিতে। দিয়ে আমি ভাবলাম ঠিক আছে আমি পড়বো। এই পড়বো বলতে বলতে ফার্স্ট সেমিস্টারের ডেট চলে এলো। তো রবিন্স পড়ার জন্য আমি মাইক্রো মানে কুরবানি দিয়ে আমি রবিন্সই পড়ে গেছি। আমার এত ভালো লাগতো, মাইক্রো ছেড়ে দিয়ে রবিন্স পড়ে গেছি। কোনো বই পুরোটা কমপ্লিট করা যায় না একটা বছরের মধ্যে, এটা সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে, কারণ কি সব বই একদম ফার্স্ট পেজ টু লাস্ট পেজ পড়া যায় না মেডিকেলে। নিটের ব্যাপারে আমি তো বলবো আমার একটু ওপিনিয়নটা আলাদা হবে। মানে আমার তো মনে হয় নিট এখন খুবই হাইপড একটা টপিক। মানে ডাক্তারি ফিল্ডটা খুবই ভালো, বাট যেইভাবে ওভার স্যাচুরেট হয়ে যাচ্ছে এই ফিল্ডটা, আপনি ডাক্তার হয়ে বেরিয়ে কোথায় যাবেন, আর ওই জায়গাটা নিয়ে কেউ ভাবছে না। সেকেন্ড ইয়ারের প্রথম সেমিস্টারের যেদিন ডেট এলো সেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম, এরকম মন্দারমণি ঘুরতে গিয়েছিলাম। তো ওখান থেকে দেখছি যে আর 1 মাস পর এক্সাম। একদম মফস্বল এলাকা থেকে এসেছি, মালদা। তো সেখানে একটা ধারণা ছিল যে নিটের প্রিপারেশনের সময় নিট দেওয়ার সময় একটাই টার্গেট ছিল যে মানে কলকাতায় কোনো একটা কলেজ যেন হয়ে যায়, কারণ কলকাতার সিটি লাইফ, ক্যাফেতে ঘোরা, এইগুলো মানে সব ইনস্টাগ্রামে দেখে আসতাম। তো আমারও খুব মন ছিল। তো আমি ছোটোবেলায় ভাবতাম সায়েন্টিস্ট হব, কিন্তু আস্তে আস্তে যত ফিজিক্স আর ম্যাথসটা হার্ড হতে লাগলো তখন বুঝলাম যে সেটা আমার পক্ষে সম্ভব নয়। এবং সেটাতে আমি শিবপুরে ইঞ্জিনিয়ারিং পেয়েছিলাম, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। আমি সেখানে পড়েওছি। তারপরে 2020-তে যখন কোভিড এলো, মেডিকেল লাইফে একটা মিথ আছে, সেই মিথ হলো এমবিবিএস লাইফে পাস করবো কি না যেখানে কোনো ঠিক নেই, সেখানে টপ করার কথা চিন্তা করা বিলাসিতা মাত্র। আমার কাছে এই বিলাসী থুড়ি টপার স্টুডেন্টরাই রয়েছে। তাদের কাছ থেকে আমরা জানবো তারা ঠিক কীভাবে পড়াশুনো করতো। স্কুলে তো জানি মনে হয় সবাই টপার ছিল, কিন্তু কলেজে এসেও কীভাবে তারা সেই টপারটা মেনটেন করছে, সেই সব অনেক সিক্রেট আমরা তাদের কাছ থেকে জানবো। চলো আমরা সবার সাথে পরিচয় করে নিই। আমার সাথে ঋষভ রয়েছে, আমার সাথে সম্বিত রয়েছে, আমার সাথে মৌলিনা রয়েছে, অদিতিয়া রয়েছে, ঋষভি রয়েছে এবং মেঘমুক্ত রয়েছে। তাহলে শুরু করবো ঋষভ থেকে। ঋষভ, মাইক। মার্কস কীরকম এসেছে সেকেন্ড প্রফ রেজাল্টে? সেকেন্ড প্রফে আমার এসছে 669। 669 পার্সেন্টেজ 74.3% হচ্ছে। বেশ। অনার্স কিছু পেয়েছো? হ্যাঁ, ফার্মাতে অনার্স আছে। ফার্মাতে অনার্স পেয়েছো। সম্বিত? টোটাল মার্কস এসছে 668, টোটাল অ্যাপ্রক্স 74%, আর অনার্স এসছে প্যাথো আর মাইক্রো। মৌলিনা? আমার টোটাল মার্কস আছে 668, আর আমার অনার্স এসেছে মাইক্রোতে, মাইক্রোবায়োলজি। আমার টোটাল মার্কস হচ্ছে 648 অ্যান্ড অনার্স আছে মাইক্রোতে, মাইক্রোবায়োলজি। ওকে, ঋষভি? আমার টোটাল মার্কস এসছে 610 অ্যান্ড অনার্স আছে প্যাথোতে। আমার টোটাল মার্কস এসছে 656 আর প্যাথোতে অনার্স আছে। আবার তাহলে মেঘমুক্ত থেকে শুরু করব। মেঘমুক্ত ফার্স্ট ইয়ারে কীরকম রেজাল্ট হয়েছিল? ফার্স্ট ইয়ারে এসছে তুলনামূলক কমই এসেছিলো মার্কস। আমার ঠিক এক্স্যাক্ট নাম্বারটা মনে নেই, বাট 68%-এর মতো ছিল, এখন যেটা 72.8, মানে অলমোস্ট 73%। আর এটার জন্যে মেনলি আমার মনে হয় যে ফার্স্ট ইয়ার থেকে আমরা প্রথমবার ঢুকি এমবিবিএসে, তো অনেক নতুন সাবজেক্টস, অনেক নতুন ওয়েতে আমাদের স্টাডিটা করতে হয়, যেটা স্কুলে আমরা করিনি। এতগুলো সাবজেক্ট, এত চ্যাপ্টার্স, অ্যান্ড অলসো ক্লিনিক্যাল একটা নলেজ আছে, ওটাকে সবটার সাথে কোরিলেট করে চলা। তো এগুলো ফার্স্ট ইয়ারে শিখতে একটু টাইম লেগেছিলো, সেকেন্ড ইয়ার থেকে ওটা একটু বেটার বুঝতে পেরেছি আই গেস, অ্যান্ড দ্যাটস ইট। ওকে, ঋষভি ফার্স্ট ইয়ারে? ফার্স্ট ইয়ারে আমার 71% মতো ছিল,
আর কোনো অনার্স ছিল না, মানে 1-2 মার্কসের জন্য অনার্সগুলো মিস হয়ে গেছিলো, তো ওটা খুব খারাপ লেগেছিলো তখন। সো এবার একটা অনার্স এসছে, ওটাতে আমি ডেফিনেটলি happy। ভালো লাগছে। হ্যাঁ। আর ফার্স্ট ইয়ারে কি কিছু হয়েছিল মনে হচ্ছে মিস্টেক করেছিলে, সেকেন্ড ইয়ারে ইমপ্রুভ করেছো? সেকেন্ড ইয়ারে আমার একটু মাইক্রোটা নিয়ে প্রবলেম হয়েছে, মানে মাইক্রোটা অনেকটাই আমার অসুবিধা হচ্ছিলো পড়তে, তো ওখানেই আমার মার্কসটা মোটামুটি গেছে। বাট ফার্স্ট ইয়ারে যেভাবে একটা ওরিয়েন্টেশনে পড়েছিলাম, সেকেন্ড ইয়ারে মোটামুটি সিমিলারই মেনটেন করে এইভাবেই হয়েছে। অদিতিয়া ফার্স্ট ইয়ার? স্যার ফার্স্ট ইয়ারে তো আমার 65% ছিল, লোয়েস্ট ছিল অনেক। ওই জন্যই আমি সেকেন্ড ইয়ারে ভেবেইছিলাম কি আই উইল ডু বেটার, তো ওই জন্যই এখন 72% আছে। ডেফিনেটলি হ্যাপি। মৌলিনা? স্যার ফার্স্ট ইয়ারে আমার বেটার মার্কস ছিল, 679 ছিল। আমার অ্যানাটমি অ্যান্ড বায়োকেমিস্ট্রি দুটোতে অনার্স ছিল। সেকেন্ড ইয়ারে উঠে আমার মনে হয়েছিল পার্সোনালি যে ফার্স্ট ইয়ারের সাবজেক্টগুলো আমাকে বেশি মানে ফ্যাসিনেট করতো। সেকেন্ড ইয়ারের সাবজেক্টগুলোতে আমার মনে হয়েছে যে বেশি মানে মনে রাখার বিষয়টা কনসেপচুয়ালিটির থেকেও বেশি, সেই জন্য মানে ইন্টারেস্ট থেকে আর কি ফার্স্ট ইয়ারে বেটার লাগতো পড়তে। সেকেন্ড ইয়ারে চেষ্টা করে একটাতেই হয়েছে। সম্বিত? ফার্স্ট ইয়ারে তো এক্স্যাক্ট মার্কস কী ছিল মনে নেই, বাট বায়োকেমিস্ট্রিতে অনার্স ছিল আমার, আর অ্যানাটমিতে অনার্সটা মিস হয়েছিল 7 মার্কসের জন্য। কিন্তু এটুকুই বলবো যে লাইক ফার্স্ট ইয়ারে এসে মেডিকেল কলেজে ঢুকে যেটা হয় আর কি, লাইক মানে খাপ খাওয়াতে পারি না আমরা নিজেদেরকে যে এত কিছু হচ্ছে একসঙ্গে হঠাৎ করে। স্কুলে যেটা হয় না আর কি, বা স্কুলে হলেও অনেকটা আমাদেরকে লাইক টিচার্সরা পড়িয়ে দিত, এখানে তো সেরকম মানে স্পুন ফিডের ব্যাপারটা নেই, এটা নিজেদেরকে থেকেই করতে হয়। তো সেইটার জায়গায় একটা মানে কী করে জিনিসের সঙ্গে ওরিয়েন্ট করবো নিজেদেরকে, তো সেটা করতে একটা টাইম লাগে। তো ফার্স্ট ইয়ারে ওই টাইমটা দিতে গিয়ে কী হয়, লাইক পড়াশোনার সঙ্গে একটু লাইক ইয়ে করে নেওয়ার জন্য আর কি, মানে অভ্যাসটা যাতে চলে আসে আর কি, এমবিবিএস কী করে পড়তে হয়। তো সেটার জন্য আই গেস কারোর অনেক সময় ফার্স্ট ইয়ারটা একটু কষ্ট হয় আর কি। তো সেকেন্ড ইয়ারে আস্তে আস্তে যখন আমরা হ্যাবিচুয়েটেড হয়ে যাই জিনিসটার সঙ্গে, তো তখন থেকে আস্তে আস্তে আবার লাইক ভালো হয়ে যায় আর কি, মানে এরকমই হওয়া উচিত মোস্টলি। ঋষভ? স্যার আমার ফার্স্ট ইয়ারে মার্কস ছিল 648, যেটা 73% হয়, আর অ্যানাটমিতে অনার্স ছিল। তো ফার্স্ট ইয়ার পড়েওছি, ঘুরেওছি, প্রথম কলেজ কলকাতায় এসে মানে পুরো মজা করেছি, কোনো রিগ্রেট নেই। আর অ্যানাটমিটা প্রথম থেকেই মানে আশা ছিল যে অনার্স পাবো, মানে ওই রকমভাবেই পড়ে এসেছিলাম, তো অনার্স পেয়ে আমি খুশি ছিলাম, কোনো রিগ্রেট নেই ফার্স্ট ইয়ার নিয়ে। আমি পার্সোনালি বলবো, তোমাদেরকে আমি ফার্স্ট ইয়ারে দেখেছি, আমার মনে হয় তোমরা পড়াশোনাও করেছো, কলেজে মজাও করেছো, প্রত্যেকটা ইভেন্টেও তোমাদের দেখেছি, ঘুরতেও দেখেছি তোমরা যাচ্ছ। তাই এইবারের যে টপারদের ইন্টারভিউটা আমার মনে হয় ঠিক টপার বললে ভুল হবে, মানে টপার বলতে আমরা যেটা বুঝি যে শুধু পড়াশোনা করেছি সেই ব্যাপারটা নয়। তোমাদের ছজনই কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা ইভেন্টে পার্টিসিপেট করেছো, কলেজেও তোমাদের অনেক ইভেন্টে দেখেছি। ওকে, আর ঋষভ থেকে শুরু করব, ডাক্তার কেন হতে চাইলে? এটা কি বলবো, মানে খুব যে হওয়ার ইচ্ছা ছিল সেইটুকু না, কিন্তু মানে আমার তো প্রথম খুব হওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু মানে আর বাকি স্ট্রিমের থেকে ডাক্তারিটা ভালো লেগেছিলো, তার জন্যই জয়েন করে মানে নিট দিয়েছিলাম। কিন্তু এখানে আসার পর সাবজেক্টগুলো সত্যি খুব ভালো লাগছে আর ইন্টারেস্ট পাচ্ছি, এটুকুই বলতে চাই। আচ্ছা, নিট কতবার দিয়েছিলে? নিট আমি দিয়েছি টোটাল 2বার দিয়েছি, 2টো পরীক্ষা দিয়েছি। 2টো পরীক্ষা, মানে এইচএসের সময় আর একবার হচ্ছে ড্রপার বেরিয়েছিল। বাবা মা কি করেন? মা তো হাউসওয়াইফ আর বাবা ওই লোকালি ইলেকট্রিক কন্ট্রাক্টর। সম্বিত? ডাক্তার কেন হতে চাইলে? অন ক্যামেরা একটাই কথা বলবো, জব সিকিউরিটি। ওকে, নিট কতবার দিয়েছিলে? নিট একবারই দিয়েছি 2022-তে। ওকে, আচ্ছা, ঋষভের কাছে জানা হলো না ঋষভের বাড়ি এবং স্কুল। আমার বাড়ি হচ্ছে রামপুরহাট, বীরভূম ডিস্ট্রিক্টে পড়ে রামপুরহাট, আর স্কুল হচ্ছে রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুল। আমি মাধ্যমিক এইচএস দুটোই ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দিয়েছি। আর জয়েন্টের প্রিপারেশন, নিটের প্রিপারেশন? নিটের প্রিপারেশন আমি মানে মেন যেটা প্রিপারেশন নিয়েছিলাম সেটা ফিজিক্সওয়ালা থেকে নিয়েছিলাম, অনলাইন, পুরোটাই অনলাইন নিয়েছি। আর এক্সাম দিতে যেটা আসছিলাম তখন সেন্ট্রাল কলকাতায় এক্সামগুলো দিয়েছিলাম, আকাশ সেন্ট্রাল কলকাতা যেটা আছে সেখানে অফলাইন কিছু এক্সাম দিয়েছিলাম শেষের দিকে। সম্বিত, তোমার স্কুল অ্যাড্রেস? অ্যাড্রেস শিলিগুড়ি, আর স্কুল হচ্ছে ডন বস্কো স্কুল শিলিগুড়ি। আর নিটের জন্য আমি লাইক 2 ইয়ার্সের কোচিং নিয়েছিলাম, সেটা অফলাইনে হওয়ার কথা ছিল, বাট যেহেতু আমাদের সেই সময় কোভিড চলছিল তো ক্লাসগুলো সব অনলাইন হয়ে গেছে আর কি 2020-তে এবং 2021-এ। সেটা আকাশ থেকেই নিয়েছিলাম 2 বছরের জন্য। বাবা মা কী করেন? বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করেন আর মা হাউসওয়াইফ। মৌলিনা, প্রথম প্রশ্ন, ডক্টর কেন হতে চাইলে?
স্যার ডক্টর কেন হতে চাইলাম এটা বলার আগে মানে একটা কথা আমি বলতে চাইবো যে আমার উচ্চ মাধ্যমিকের সময় অবধি আমার ইচ্ছে ছিল যে আমি একজন ইঞ্জিনিয়ার হব, ঠিক আছে। তো আমি যখন 2019-এ আমার উচ্চ মাধ্যমিক, এবং তার সঙ্গে আমি যেই মেন্স দিয়েছি, এবং সেটাতে আমি শিবপুরে ইঞ্জিনিয়ারিং পেয়েছিলাম, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। আমি সেখানে পড়েওছি। তারপরে 2020-তে যখন কোভিড এলো, তখন আস্তে আস্তে মানে সাধারণ মানুষের কাছে ডাক্তারদের যে ভূমিকা, সেটা মানে অ্যাকচুয়ালি বোঝা গেল যে মানে অ্যাকচুয়াল সুপারহিরো ডাক্তাররা। ওই সময় আমার মানে প্রথম মনে হলো যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, হয়তো আমি ডাক্তারির থেকে অনেক আগে নিজের পায়ে দাঁড়িয়েও যাব, কিন্তু এই যে হিলারের যে একটা ভূমিকা সমাজে, এইটা মানে অন্য কোনো প্রফেশনে এই শান্তিটা নেই। তখন আমি ইঞ্জিনিয়ারিং ছেড়ে নিটের প্রিপারেশন শুরু করি, এবং ফার্স্ট অ্যাটেম্পটে আমি ডেন্টাল পেয়েছিলাম। সেটাতে আমার মনে হয়েছিল যে না, আমি আরেকবার ট্রাই করি। দেন আমি 2022-এ এই সিএনএমসিতে এসেছি। কোচিং কোচিং আমি বাড়িতে থেকেই, যেহেতু তখন কোভিডের টাইম চলছিল, তো আমি বাড়িতে থেকেই ফিজিক্সওয়ালার কাছ থেকে কোচিং নিয়েছি, এবং এই আর কি নিজের সেলফ স্টাডি। বেশ। তোমার স্কুল? আমার স্কুল বার্লো গার্লস হাই স্কুল, মালদা। বাড়ি ওখানে? বাড়িও আমার মালদায় স্যার। বাবা মা কি করেন? আমার বাবা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিল এবং আমাদের মেডিসিনের বিজনেস, আর আমার মা হাউসওয়াইফ। বেশ। অদিতিয়া, হোয়াই ডক্টর? ডক্টর হওয়াটা অ্যাকচুয়ালি আমার বাবার স্বপ্ন ছিল। মানে আমার 12-এ অলসো কোনো মানে বিয়ে ছিল না কি ডাক্তার লাইনে যাব, বা ইভেন ইঞ্জিনিয়ার লাইনে যাওয়ারও কোনো ইয়ে ছিলই না আমার কোনো দিকেই ছিল না অ্যাকচুয়ালি। তো আমি ওই জন্য কোনো দিকে প্রিপারেশনটা নিইনি। তারপরে আমি বাবা বললো কি নিট দিয়ে দেখ, যদি ইন্টার্ন যদি হয়ে যায়। তো অফকোর্স ফার্স্ট অ্যাটেম্পে তো হবে না, ফার্স্ট অ্যাটেম্পটে আমার তো ভালো আসছেও নি। তো আমি টোটাল 3 অ্যাটেম্পস করেছিলাম। ফার্স্ট অ্যাটেম্পটা আমার HRC 7ই ছিল, 12তে 7 আমি দিয়েছি, অ্যান্ড টোটাল বার পরে 2 অ্যাটেম্পস হলো, অ্যান্ড থার্ড অ্যাটেম্পটে আমার হয়েছিল সিলেকশন। সো হ্যাঁ, হ্যাপি ছিলাম, অফকোর্স সিলেকশন হয়ে গেছে। তখন আমি বললাম কি যদি পরে যদি বোঝা যায় কি আমার এই ফিল্ডে ইন্টারেস্টই নেই, তো অফকোর্স ওটা ইয়ে লাগবে। কিন্তু হ্যাঁ, আসার পর বোঝালো কি না, এই ফিল্ডে আমার ইন্টারেস্টটা ছিল, আমি নিজেই বুঝতে পারিনি আগে। তো ওরম করেই হয়েছিল। অ্যান্ড হ্যাঁ, ওই জন্যই মেনলি বাবার স্বপ্ন নিয়ে ডাক্তার হয়েছে। বাবা মা কি করেন? আমার বাবা CISF-এ চাকরি করে, অ্যান্ড মা হাউসওয়াইফ। স্কুল? স্কুল আমার কেন্দ্রীয় বিদ্যালয়, কমান হসপিটাল। ওকে। আর তোমার বাড়ি? আমার বাড়ি চেতলা, কলকাতায়। রেশমি, বাড়ি, স্কুল? স্কুল দিল্লি পাবলিক স্কুল, মেগা সিটি, কলকাতা, আর বাড়ি সল্টলেক। বাবা মা কি করেন? বাবা আগে মার্চেন্ট নেভিতে ক্যাপ্টেন ছিলেন, এখন মিনিস্ট্রি অফ শিপিংয়ে ডেপুটি ডিরেক্টর জেনারেল, আর মা হাউসওয়াইফ। হোয়াই ডক্টর? একটা ছোটোবেলা থেকেই ফ্যাসিনেশন ছিল, ছোটোবেলা থেকেই ভেবেছিলাম যে ডক্টর হব। মানে যে রেসপেক্টটা এই প্রফেশনটা পায় সেটা দেখেই মেনলি, মানে কোথাও ডক্টর দেখাতে যাচ্ছি, ডক্টর ঢুকছে তো সবাই দাঁড়িয়ে পড়ছে, ওই ব্যাপারটা খুবই ভালো লাগতো। আর মা বাবারও ইচ্ছা ছিল সেখান থেকে, প্রথম থেকেই ইচ্ছা ছিল ওটা। বেশ। মেঘমুক্ত? সত্যি বলতে আমার খুব একটা ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, সেটা নয়। আমি ছোটোবেলায় ভাবতাম সায়েন্টিস্ট হব, কিন্তু আস্তে আস্তে যত ফিজিক্স আর ম্যাথসটা হার্ড হতে লাগলো, তখন বুঝলাম যে সেটা আমার পক্ষে সম্ভব নয়। তো বাবার খুব ইচ্ছে ছিল আমি ডাক্তার হই। বাবা আমার ডেভেলপমেন্ট অফিসার কুলটি LIC-তে। তো ওনার যে মানে ডেজিগনেশনটা, ওটাকে DO বলে। তো বাবা নিজেও ডাক্তার হতে চেয়েছিলেন, তো উনি বলতেন আমি DO অবধি হতে পারলাম, তুই বাকি CTO আরটা হয়ে দেখা। তো সেখান থেকে 11-এ উঠে আমি প্রথম এই নিট ব্যাপারটা জানতে পারি, ওখান থেকেই শুরু হয় জার্নিটা। ইনিশিয়ালি খুব একটা ইন্টারেস্ট আমি দেখাইনি, স্কুলেরও পড়া নিয়ে চাপ ছিল অ্যান্ড অল। তো আমি ফার্স্ট অ্যাটেম্পটে খুব ভালো পারফরমেন্স করতেও পারিনি। মানে আমার শুরুই হয়েছিল প্রিপারেশনটা ফার্স্ট অ্যাটেম্পট দেওয়ার 1-2 মাস আগে, মানে প্রপার পড়া যেটাকে বলে। তার আগে আমি স্কিপ করে করে কোনো রকমে চালিয়ে দিয়েছিলাম। তো মেনলি ড্রপ ইয়ারেই পড়েছি 2022-তে, যখন নিটটা দিলাম, অ্যান্ড দেন CNMC-তে এসেছি। ঋষির কাছে মনে জানা হলো না কতবার অ্যাটেম্প্ট করেছিলে? আমি সিঙ্গেল অ্যাটেম্পটে। সিঙ্গেল, মানে যে বছর HS দিয়েছো সেই বছরই তুমি ক্র্যাক করেছো। যেটা বলতে চাই, আমার চ্যানেলে মনে হয় 1-2টো ভিডিও দেখেছিলাম, সেখানে অনেক নেগেটিভ কমেন্টও পড়েছিল, যেই কারণে আমি নাকি অনেক ডিমোটিভেট করে দিচ্ছি, ডাক্তারিতে নাকি ভালো নয়। দেখো, আমি যেটা বলতে চাইছি, আমি কয়েকটা ট্রু ফ্যাক্ট বলেছিলাম, বাট আমাকে যদি এখনও বলা হয় কোন ফিল্ডটা এখনও বেস্ট স্টুডেন্টদের জন্য, আমি বলবো অবশ্যই মেডিকেল ফিল্ড। কারণ এখনও এই ফিল্ডে যতটা স্কোপ রয়েছে, যতটা রেসপেক্ট রয়েছে, আমার মনে হয় না আর কোনো ফিল্ডে রয়েছে।
তো এটা নিয়ে আমি আর একটা আলাদা ভিডিও বানাবো কী কী স্কোপ রয়েছে, বাট ডেফিনেটলি এটা মনে রাখো যে ডিমোটিভেট করার জন্য নয়, মেডিকেল ফিল্ডে এসো, প্লাস মেডিকেল ফিল্ডে এলে যে মেডিকেল লাইফটা যে 6 বছর ধরে তোমরা একেবারে সাথে থাকবে, ডিউটি করবে, পেশেন্টদের কাছে ইন্টারাকশন করবে, এগুলো অনেক পাও না, এগুলো কোনো ফিল্ডেই পাওয়া যায় না। সে যে কোনো ফিল্ডে যত বেশি টাকা পয়সা হয়ে যাক না কেন, আমার মনে হয় টাকাটার থেকেও এই যে সেলফ স্যাটিসফ্যাকশন যে ব্যাপারটা, এটা কিন্তু ম্যাটার করে। আর তার সাথে কলেজ লাইফের মজা সেটা তো থাকেই। ওকে, তাহলে মেঘমুক্ত থেকে আমি আবার শুরু করব। কলেজ লাইফ কেমন এনজয় করছো? খুবই ভালো, মানে এতটা এক্সপেক্ট করিনি। আমার ম্যাক্সিমাম সত্যি কথা বলবো, আমি কিন্তু সব জানি। না না, আমি ঠিক আছে, নিশ্চয়ই একদম। তো আমি যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসি, মানে আমার ম্যাক্সিমাম বন্ধু সবাই ইঞ্জিনিয়ারিংয়ে আছে, অ্যান্ড আমি ইঞ্জিনিয়ারিং কলেজে দেখি যে দেখতাম আর কি যে ওরা অনেক মজা করে, ওদের ফেস্টস হয়, ইভেন্টস হয়, এসব হয়। তো আমি অলওয়েজ ভাবতাম, মানে খুব একটা আমি ভ্লগও দেখিনি মেডিকেল কলেজে এসে দেখতে গেলে। তো আমার মনে হতো যে মেডিকেল কলেজ সবাই খুব পড়াশুনো করে, খুবই সিরিয়াস, খুব মানে বিজি লাইফ নিয়ে, কেউ এনজয় করেন লাইফটাকে। বাট দেন সত্যি বলতে সিএনএমসিতে এসে আমার পুরো ধারণাটা পাল্টে গেছে। মানে এত মজা করেছি আমি, এখনও তো 2.5 ইয়ার্স হয়েছে কলেজের, অ্যান্ড আমার মনে হয় অনেক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসরাও আছে যারা এনভি করে যে তোদের এত বড় ফেস্ট হয়, তোদের এত ইভেন্টস হয়, তোরা এত অপরচুনিটি পাস বাইরে পারফর্ম করার, অ্যান্ড ডিফারেন্ট ইভেন্টসে পার্টিসিপেট করা, নিজেদের স্কিলসগুলো হোন করার। তো সত্যি বলতে খুবই মজা লেগেছে। অনেক বন্ধু বানিয়েছি এখানে এসে, অনেক রকমের লোকদের সাথে চেনা জানা হয়েছে। অ্যান্ড একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে যে সবাই এত ট্যালেন্টেড, মানে বিভিন্ন বিভিন্ন স্কিলস, সিঙ্গিং, ডান্সিং, আর্ট, ক্রাফট, সব দিক দিয়ে এত ট্যালেন্টেড লোক একটা জায়গায় এসেছে। অ্যান্ড দেখতে গেলে সবাই নিজেদের স্কুল থেকে টপার ছিল বা কিছু, মানে কেউই যে শুধু পড়াশুনো করে এসেছে তা নয়, সবাই একটা স্কিল, একটা বা দুটো, অনেক কটা স্কিল নিয়ে এসেছে, অ্যান্ড সব কিছুকে শোকেস করছে এত ভালো করে, তার সাথে পড়াশোনাটা মেনটেন করে যাচ্ছে ফর আ বেটার ফিউচার, ফর আ গুড ক্যারিয়ার। তো খুবই ভালো লাগে আর কি ব্যাপারটা দেখে। রিশভি, কলেজ লাইফ? সো বাইরে থেকে তো মনে হতো যে মেডিকেল স্টুডেন্টসটাকে শুধুই পড়ে, মানে সবাই তাই ধারণা। তো ওটা একটা যখন নিট পেলাম, কলেজে ঢুকলাম, তো ওটা মনে হতো যে আমি কি কলেজ লাইফ মানে এনজয় করবো না, কারণ শুধু পড়া পড়া। তারপরে ঢোকার পর রিয়েলাইজ করলাম যে কত সুন্দর একটা ব্যালেন্স আছে। মানে খুব মজা করেছি কলেজ লাইফে, সব ইভেন্টসে পার্টিসিপেট করেছি, সবেতে থেকেছি, তার সাথে মানে অ্যাটেন্ডেন্স মেনটেন করে আবার পড়াশোনাও করতে হয়েছে। তো এই ব্যালেন্সটা করতে পারলে খুবই এনজয় করা যায় কলেজ লাইফে। আর তার সাথে ওটাই মানে সবাই টপার, সবাই নিজে নিজে স্কুলের টপার, তো ফ্রেন্ড সার্কেলেই সবাইকে পড়াশুনো করতে দেখে মানে একটা স্ট্যান্ডার্ড সেট হয়, তো সেটা দেখে নিজেরও ইচ্ছা করে যে পড়ি, মানে সবাই এত ভালো। তো ওই একটা খুব হেলদি একটা কম্পিটিশনও আছে, আর তার সাথে এনজয়মেন্টও খুবই ভালো সিএনএমসিতে স্পেসিফিক্যালি। তো খুব ভালো এনজয় করছি কলেজ লাইফ। অদিতিয়া? যেমনি সবাই বললো, অফকোর্স আমিও এনজয় করছি কলেজ লাইফে, মানে ফ্রেন্ডসদের সাথে ঘোরা, যেটা স্কুলেও হতো বাট নট দ্যাট মাচ এক্সট্রিম, কারণ স্কুলে একটা চাপ ছিলই অফকোর্স। কিন্তু কলেজে এসে ওই লাইফটাকে এনজয় করা, অ্যান্ড ইনফ্যাক্ট সব ইয়েতে পার্টিসিপেট করা, যা ইভেন্টস হচ্ছে ওর মধ্যে পার্টিসিপেট করা, অ্যান্ড পড়াশোনা মেনটেন করে, অ্যাটেন্ডেন্সগুলো মেনটেন করে সব ইয়ে করা। আই থিঙ্ক যারা ব্যালেন্স করতে পারে, অফকোর্স যেমন ঋষি বলে, যারা ব্যালেন্স করতে পারে তারা they can enjoy everything and study also. তো আমি তো এটাই ধারণা। মলিনা? স্যার, আমি যখন মেডিকেল কলেজে আসার আগে প্রিপারেশন করতাম, তো আমি কলকাতা বা আশেপাশের এলাকার মানে ছাত্রী নই, আমি একদম মফস্বল এলাকা থেকে এসেছি, মালদা। তো সেখানে একটা ধারণা ছিল যে নিটের প্রিপারেশনের সময় যতটা তোমাকে কষ্ট করতে হচ্ছে বাড়িতে এক জায়গায় বন্ধ থেকে, সব মানে দুনিয়ার থেকে একদম আলাদা হয়ে গিয়ে, কলেজে গিয়ে তার অনেক গুণ বেশি পরিশ্রম করতে হবে, কোনো কিছুর সঙ্গে তুমি আর মানে বাইরের, এই একটা কনসেপ্ট ছিল আর কি। বাট আমি যখন সিএনএমসিতে এলাম, এসেই আমাদের প্রথমে বলা হলো যে প্রি ফ্রেশার্স ইভেন্ট বলে একটা জিনিস হয়, যেখানে মানে সমস্ত নাচ, গান, ক্রাফট, ড্রামা, এভরিথিং নিয়ে মানে সিনিয়ররাই বাছাই করে তোলে যে কার কোন স্ট্রিমে ইন্টারেস্ট আছে। সেইখান থেকে আমি বুঝতে পারলাম যে না, এখানে শুধুমাত্র পড়াশোনার বিষয় নয়। ওরা যেটা বললো যে কলেজ লাইফ, মেডিকেল কলেজ লাইফ মানে শুধুমাত্র পড়াশোনা নয়, সব কিছু মিলিয়ে মিশিয়ে তুমি যদি ব্যালেন্স করতে পারো, খুব সুন্দর কলেজ লাইফ মেডিকেল কলেজে। আর আমাদের সিএনএমসি বেস্ট। সম্বিত? স্কুল লাইফের সঙ্গে কম্প্যারিজনে যদি বলি তাহলে ইটস অবভিয়াসলি বেটার, কারণ কি স্কুল লাইফে থেকে কলেজ লাইফটা অনেকটা বেশি হ্যাপেনিং আর কি, লাইক প্রত্যেকদিনই কিছু না কিছু একটা হচ্ছে। এবার সেরকম একটা জায়গাতে যেমন বাকি সবাই বললো আর কি, আমিও সেই সুরেই বলবো যে
নিজেকে ব্যালেন্স করে চলতে হবে, অবশ্যই সব কিছুই হচ্ছে কলেজে, এবং নিজেকেও সেটার সঙ্গে পার্টিসিপেটও করতে হবে। অ্যাট দ্য সেম টাইম নিজের পড়াশোনাটাকেও দেখতে হবে, যাতে করে কি হয় অ্যাট দ্য এন্ড দুটোকে ব্যালেন্স করা যায়। এবার অনেকে কি করে, মজাটা অনেক বেশি করে ফেললেও পড়াশোনাটা হলো না, আবার অনেকে পড়াশোনাটা বেশি করলেও মজাটা হলো না, সেরকম যে না হয়, নিজেকে ব্যালেন্স করে কারণ কি সবসময় আমাদের কিছু না কিছু একটা ইভেন্ট চলছে, হয় ফ্রেশার্স হবে, নয় আমাদের রিউনিয়ন থাকছে, বা ফেস্ট থাকছে, বা আর অনেক কিছু থাকছে। তো সেই সবগুলোতে যতটা সম্ভব পার্টিসিপেট করা যায় আর কি ইভেন্টসগুলোতে, তো সেইটাও করেছি, এবং অ্যাট দ্য সেম টাইম পড়াশোনাটাও চালিয়ে গেছি। সো লাইক কলেজ অ্যাজ আ হোল, কলেজ লাইফ ওয়াজ মাচ বেটার দ্যান হোয়াট ওয়াজ এক্সপেক্টেড। মানে নিট দেওয়ার সময় একটাই টার্গেট ছিল যে মানে কলকাতায় কোনো একটা কলেজ যেন হয়ে যায়, কারণ কলকাতার সিটি লাইফ, ক্যাফেতে ঘোরা, এইগুলো মানে সব ইনস্টাগ্রামে দেখে আসতাম। তো আমারও খুব মন ছিল। তো কলেজে এসে তো অনেক এনজয় করেছি। হ্যাঁ, মানে অনেক ক্যাফে ঘুরেছি, ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারেও ঘুরেছি। হ্যাঁ, তো অত বেশি ট্যালেন্টেড নই যে মানে সব ইয়েতে পার্টিসিপেট করি, কিন্তু এনজয় করি সব, মানে বন্ধুদের সাপোর্ট করি বা দেখি এরকম। আর এরকম হোস্টেলে থাকি, তো হোস্টেলে ল্যাদ খেতে ভালোবাসি, এমনি ক্লাসও কামাই হয়ে যায় ল্যাদ খেতে খেতে। আর কম্পিউটার গেমস আমি অনেক খেলি। তো এইটুকুই আমার ওইটুকুই ভালো লাগে আর কি। এরপরে তাহলে জানবো যে তোমরা সেকেন্ড ইয়ারে কীভাবে প্রিপারেশন নিয়েছিলে, অনলাইন প্ল্যাটফর্ম নাকি ক্লাস করতে? তোমার থেকে শুরু করবো। হ্যাঁ, অনলাইনেই পুরোটা করেছি সেকেন্ড ইয়ারের। প্রথমটা বললো যে ফার্স্ট এমবি তো শেষ হয়ে গেল, তারপরে একটা হানিমুন পিরিয়ড পেলে। হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাংওভারটা কতদিনে কাটলো, আর তারপরে কখন পড়া শুরু করলো? ওই হ্যাংওভারটা পুরো ফার্স্ট সেমিস্টার যতদিন পর্যন্ত ডেট আসেনি ততদিন অবধি হ্যাংওভারটা ছিল। মানে ওই ফেজটা সবারই থাকে। হ্যাঁ, তো ফার্স্ট এমবি পাস করেছি, হ্যাঁ ভালোভাবে, তারপরে টাইমটা এনজয় করবো, তারপরে একটা সেমিস্টার হবে, তখন বুঝতে পারবো যে কতদূর আমরা পিছিয়ে আছি। সেকেন্ড ইয়ারের প্রথম সেমিস্টারে যেদিন ডেট এলো সেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম, এরকম মন্দারমণি ঘুরতে গিয়েছিলাম। তো ওখান থেকে দেখছি যে আর এক মাস পর এক্সাম। তো তবে থেকেই মানে পড়াশোনা স্টার্ট করেছিলাম। আর এমনি আমি তো পিডাব্লিউ মেডেড প্রথমে কিনেছিলাম, ওদের ইয়ার ওয়াইজ সাবস্ক্রিপশন সেকেন্ড ইয়ারের, কিন্তু ওখান থেকে খুব একটা ফলো করিনি, শুধু ফার্মাকোলজিটা একটু ফলো করেছিলাম। আর বাকি প্যাথোলজি আর মাইক্রোবায়োলজি প্রেপ্ল্যাডারের ডক্টর প্রীতি শর্মা ম্যামের কাছ থেকে পড়েছিলাম, ভিডিওস দেখেছিলাম, আর বুক ফলো করেছিলাম। এরকম প্যাথোতে রামদাস নায়েক আর মাইক্রোতে অপূর্ব শাস্ত্রী, খুবই ভালো বই এই দুটো বই। আর ফার্মাতে আমি শেষের দিকে ওই ডক্টর গোবিন্দ রায় গার্গ আছেন, উনি খুব ভালো পড়ান, সেরিবেলামে এখন পড়ান। তো ওনার নোটস জেরক্স করে আমি তো মানে অনেক চ্যাপ্টার করেছি, আর ওখান থেকে অনেক কোশ্চেন ডাইরেক্ট এসেছিলো এরকম। তো ওইটুকুই। আর ফার্মাতে খুব একটা বই পড়েছি বলবো না, প্রিভিয়াস ইয়ার্স দেখে আর সানবাগ থেকে একটু আধটু পড়েছি, কিন্তু ওই কেডিটি আমি কোনোদিন পড়িনি। বেশ, সম্মিলিত। বইয়ের কথা জানবো এবং অনলাইন প্ল্যাটফর্ম। অনলাইন প্ল্যাটফর্ম বলতে সেকেন্ড ইয়ারে আমার প্রেপ্ল্যাডার ছিল, ওই সেম যেমন ও বললো আর কি, প্রীতি শর্মা। তাই তো, ওটা সেকেন্ড ইয়ার? হ্যাঁ, শুধু সেকেন্ড ইয়ার, 1 ইয়ারের যে প্ল্যানটা আছে ওতে শুধু কত সেকেন্ড থাকে ইয়ার। প্ল্যানটার প্রাইস? প্রাইস ডিসকাউন্টে পেয়েছিলাম তখন, তো ওই 10,000 মতো পড়েছিল আর কি, লাইক ওটা 12+2 মান্থস ছিল আর কি। তো এইখানে ডক্টর প্রীতি শর্মা ম্যামের প্যাথো আর মাইক্রো ভিডিওগুলো যথেষ্টই ভালো, এবং সেগুলো পড়লে আর কি আলাদা করে বইটা পড়া খুব একটা যে প্রয়োজন পড়ে তা না, নিশ্চয়ই বইটা পড়া উচিত, একদমই বই পড়া উচিত, একটা রিড তো দেওয়াই উচিত প্রত্যেকটা চ্যাপ্টারে। বাট লাইক ওই ভিডিওগুলো দেখলে আর কি হয়, অনেকটা কনসেপচুয়ালাইজ হয়ে যায়। আর ফার্মাকোলজির জন্য বলবো জিআরজি স্যারের সেম সেরেবেলামে যে অনলি জিআরজি স্যারের একটা আলাদা একটা প্ল্যান আছে, তো ওইটা নিয়েছিলাম জিআরজি স্যারের ভিডিওগুলোর জন্য। আর তার সঙ্গে হ্যাঁ কেডিটি পড়েছি, এটা ঠিক, তবে পুরোটা নয়, পুরোটা হয়ও না, পুরোটা হয়ে ওঠেও না, অত বড় বই আছে যেহেতু। তো প্রথমে আমি সবসময় যেটা করতাম যে প্রথমে ভিডিওগুলো দেখে নিতাম, তো ভিডিও দেখলে একটা লাইক আইডিয়া হয়ে যায় যে কোন পার্টগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন পার্টগুলো কম ইম্পর্টেন্ট। এবার যেই পার্টগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বই থেকে একদম ভালো করে দেখে নিলাম, আর যে পার্টগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো লাইক অতটা ভালো করে হয়তো দেখলাম না বই থেকে, কারণ কি কোনো বই পুরোটা কমপ্লিট করা যায় না একটা বছরের মধ্যে, এটা সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে, কারণ কি সব বই একদম ফার্স্ট পেজ টু লাস্ট পেজ পড়া যায় না মেডিকেলে। তো ইন দ্যাট কেস আমাদেরকেই সেটা বুঝতে হবে আর কি, যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট, তারপর সেটাকে প্রায়োরিটাইজ করে পড়াশোনাটা করা উচিত। আর প্ল্যানের বলতে ওই প্রেপ্ল্যাটের ছিল আমার, আর জিআরজি স্যারের ভিডিও ছিল সেরেবেলাম থেকে। বেশ, মৌলিনা? স্যার আমার যেরকম বললাম যে ফার্স্ট ইয়ারে দুটো সাবজেক্টে অনার্স ছিল, অ্যানাটমি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, তো আমি ফিজিওলজিতে 5 মার্কের জন্য অনার্স পাইনি। ফিজিওলজিতে আমাদের কাউকে অনার্স দেওয়া হয়নি, এটা আমার বলতে খারাপ লাগছে, আমার ডিপার্টমেন্ট।
তো আমি সেকেন্ড ইয়ারে যেই ফার্স্ট ইয়ারের রেজাল্ট বেরোলো, আমি ভাবলাম যে না এবার প্রচুর পড়তে হবে, সেকেন্ড ইয়ারে অনেক মানে ভালো করতে হবে। তো আমি রবিন্স কিনে নিলাম প্যাথোলজিতে। দিয়ে আমি ভাবলাম ঠিক আছে আমি পড়বো। এই পড়বো বলতে বলতে ফার্স্ট সেমিস্টারের ডেট চলে এলো, আমার রবিন্স খোলা হলো না। তো যাই হোক, ফার্স্ট সেমিস্টারে কোয়েস্ট আর ওরা যেটা বললো আমিও সেম ফলো করেছি, ডক্টর প্রীতি ম্যামের ভিডিওগুলো আর তার সঙ্গে জিআরজি স্যারের যে ফার্মার ভিডিওগুলো। বাট মাইক্রোবায়োলজিতে আমি বলবো প্রীতি ম্যাডামের চেয়েও আমার মানে ডক্টর মমতা জাওয়ার পিডব্লিউতে যিনি পড়ান ওনার নোটস বেশি কাজে লেগেছে। তো আমি বেসিক্যালি এইসব যারা পড়িয়েছেন ওনাদের নোটসগুলো আর কোয়েস্ট পড়েছি। আমি আমার সারা বছর ওই রবিন স্যার খোলা হয়নি। আমি জানি আমি অন ক্যামেরা অনেক বড় কথা বলছি, কিন্তু মানে আমি সারা বছর মানে পড়াশুনো করার মতো স্টুডেন্ট আমি ছিলামও না, এখনও করি না। পরীক্ষার আগের ওই 1 মাসই পড়ি আমি, ব্যাস এইটুকুতেই যা হবে আর কি। মলিন অ্যাকচুয়ালি পার্সোনালি চাইছিল বা আমাকে বলেছিল যে ড্রপার্সের না, ও হচ্ছে ব্যাক বেঞ্চার্সের ভিডিওটাতে থাকার জন্য। কারণ আমি মানে খুব বেশি মানে পড়াশোনা রিলেটেড বিষয়ে আমার বন্ধুরাও আছে, ওরাও বলতে পারবে যে আমাকে খুব বেশি দেখা যায় না যে ক্লাসে খুব অ্যাক্টিভ, খুব পড়া বলছি বা কিছু। আমি এলেও খুব মানে নিষ্ক্রিয়ভাবে থাকি, যেটুকু পড়ার ওই পরীক্ষার 1 মাস আগেই আমি পড়ি। অদিতিয়া? যখন সেকেন্ড ইয়ার স্টার্ট হয়েছিল, কেন কি ফার্স্ট ইয়ারে অফকোর্স আমি ভালো রেজাল্ট করিনি, তো আমি ভেবেই রেখেছিলাম সেকেন্ড ইয়ারে আমি ভালো করবো। তো আমার স্টার্টিং প্রিপারেশন হয়ে গেছিলো স্টার্টিং মানে সেকেন্ড ইয়ারে স্টার্টিং থেকে বলবো না, যখন ফার্স্ট সেমেস্টারের ডেট এলো তার 10 ডেজ আগে 10-12 ডেজ আগেই করেছি আমি প্রিপারেশনগুলো। তো আমার নোটস অলরেডি প্রিপেয়ার্ড ছিল, মানে ডিউরিং এভরি সেমেস্টার্স আমি অলরেডি নোটসগুলো প্রিপেয়ার করে রেখেছিলাম। তো এই জন্যে অফকোর্স ফাইনালে গিয়ে আমাকে অত চাপ খেতে হয়নি, কেন কি আমার কাছে অলরেডি নোটসগুলো ছিল, আমাকে শুধু রিভিশন করে অ্যান্ড অফকোর্স এক্সাম দেওয়াটা। তো এই জন্যে একটু বলবো কি, যদি আমরা অলরেডি সেমেস্টারের টাইমে যদি প্রপারলি রিভিশন প্রপারলি একটা নোটস বানিয়ে রাখি, সেটা এত কাজে লাগতে পারে ফাইনালি নো ওয়ান ক্যান নোটস। এত বেশি আমার কাজে লেগেছিলো এই নোটসগুলো, কারণ কি আমার সব প্রিপেয়ার্ড নোটস ছিল অলরেডি। তো আমাকে বাইরে অফকোর্স কোনো নোটস দেখতেই হয়নি, আমার নিজের নোটস এনাফ ছিল। আর আমি আমার পিডব্লিউ মেডেটেড সাবস্ক্রিপশন ছিল, এখানে আমি পড়েছি প্যাথোলজি, ফার্মা, মাইক্রোসব, এখান থেকেই পড়েছি। আর বই বলতে ওই মাইক্রোবায়োলজি ফার্মাতে যে বই আছে, ফার্মাতে কেডি ত্রিপাঠী আমি লিটারালি খুলিনি, কেন কি ওটা খুললেই আমাকে মনে হয় কি কিছু জানি না মনে হচ্ছে, মনে হচ্ছে কিছু পড়িনি আমি, ওই জন্য আমি খুলতামই না ভয়েতে। মাইক্রো বইটা আমি পড়েছি, তার ছাড়া রবিন্সটাও হালকা হালকা পড়েছিলাম, এমন নাকি ছেড়ে চলে গেছি, একদমই পড়েছিলাম, কেন কি ওখানে অনেকগুলো ডায়াগ্রামস ছিল যেটা বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ে ছিল আমার জন্য। প্যাথোলজিতে ডায়াগ্রামসগুলো আঁকা, তো আঁকা প্র্যাকটিস করাটা ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালি, কেন কি যদি আমরা এক্সামে একটা এঁকে দিই তার ওয়েটেজ অফকোর্স বেশি আছে। তো এই জন্য আমি ডায়াগ্রামগুলো প্র্যাকটিস করেছিলাম প্যাথোলজি থেকে। অ্যান্ড মাইক্রোতেও ওরমই আমরা যে ডায়াগ্রামগুলো আছে বইতে, তো এখানে ডায়াগ্রাম প্র্যাকটিস করা, তো একটা পেপারে একটা ভালো ভালো মার্কস তুলতে গেলে অনেক কিছুই দেখে তারা, সেটা রাইটিং নিয়ে হোক বা সেটা ডায়াগ্রাম নিয়ে হোক। আমার স্ট্রং পয়েন্ট ডায়াগ্রামে ছিল, ওই জন্য আমি ডায়াগ্রামে বেশি ফোকাস করেছিলাম, তাকে ডায়াগ্রামটা বেশি করতে পারি। তো আমি ওইটাই প্র্যাকটিস করেছিলাম, যেমনি প্রিপারেশন না এখন হয়ে গেছে। আমি পিডব্লিউ মেডের সাবস্ক্রিপশন নিয়েছিলাম আর প্যাথোতে রবিন্সটা আমি পড়েছি। তো রবিন্স পড়ার জন্য আমি মাইক্রো মানে কুরবানি দিয়ে আমি রবিন্সই পড়ে গেছি, আমার এত ভালো লাগতো, মাইক্রো ছেড়ে দিয়ে রবিন্স পড়ে গেছি। তো সেটার জন্য মানে প্যাথোতে অনার্স এসে তো আমি সেটাতে খুশি হয়েছি যে ঠিক আছে মানে। তো রঞ্জিত স্যারের ভিডিওস আর রবিন্সটা প্যাথোতে পড়েছিলাম, আর পিডব্লিউ মেডেরই অঙ্কিত স্যারের ফার্মাকোলজির নোটসগুলো খুবই ভালো লাগতো পড়তে, ওটা পড়তাম। আর মাইক্রোটা নিয়ে খুব কনফিউজ ছিলাম যে কী করবো, কারণ আমার পিডব্লিউ নোটস পছন্দ হচ্ছিল না। তো একটু লেট আমি অপূর্ব শাস্ত্রী পড়েই আলটিমেটলি ওটাই পড়েছি। মাইক্রোতে বই আই থিঙ্ক পড়তে হবে, কারণ ওটাই দরকার। আর হ্যাঁ, ওটাই একটু মাইক্রোতে আমার প্রবলেম হয়েছে, বাট ওভারঅল সেকেন্ড ইয়ারটা ব্যালেন্স করে আমি ওই পিডব্লিউ মেডেট প্রথমে নিয়েছিলাম, কারণ সবাই খুব নাম করেছিল রঞ্জিত স্যারের আর অঙ্কিত স্যারের। তো অঙ্কিত স্যারের ভিডিও আমার খুবই ভালো লেগেছে। ফার্মাকোলজি আমি পুরোটাই ওনাকে একদম মানে ফলো করে গেছি, মানে বই খুলিনি একেবারেই। ওনার পুরো নোটস আমি লাস্ট দিন অবধি পড়েছি অ্যান্ড এক্সামে তাই লিখেছি, ইভেন ভাইভাতেও তাই বলেছি। তো ওটা ভালো এসেছিলো আমার 217 এসছে ফার্মাতে, তো 9 নম্বর বা 8 নম্বরের জন্য হয়তো হয়নি, যাই হোক। আর প্যাথোটা সত্যি বলতে আমার সবচেয়ে বেশি ডিফিকাল্ট অ্যান্ড প্রবলেম্যাটিক লেগেছে। মানে আমার মনে হয়েছে কোনো টিচারই
অ্যাপ্রোচটা আমাকে ঠিক দিতে পারেনি। আমি রঞ্জিত স্যার প্রথমে ট্রাই করেছি, রবিন্সটা পড়েছি, জেনারেলটার পার্টটা দেনে আমার ভাল লাগছিল না ওইটা, তো আমি শিফট করলাম প্রীতি ম্যামের নোটসে। আমার মনে হলো ওটা খুবই শর্ট, যেটা আমি এক্সামে লিখতে পারবো না। তখন আমার মনে হলো আরও কোনো সোর্স দেখা, তো আমি দেবেশ মিশ্রা স্যারের একটা সাজেশন পেলাম, তো ওনারও ভিডিও ফলো করার চেষ্টা করলাম। শেষে ওনারটাও আমার ঠিক বলতে গেলে পছন্দ হয়নি, তো আমি খুব লস ছিলাম দেখতে গেলে একটু প্যাথোর দিক থেকে। অ্যান্ড আপনি এখনই জিজ্ঞেস করছিলেন হানিমুন পিরিয়ড ডে ব্যাপারে, তো আমার হানিমুন পিরিয়ডটা কাইন্ড অফ নভেম্বর অবধি চলেছে, মানে জানুয়ারিতে এক্সাম, আমি নভেম্বর অবধি পড়া ঠিক করে শুরু করতে পারিনি। তো তারপর পড়তে হয়েছিল, বই থেকেই ম্যাক্সিমাম পড়েছি। রামদাস নায়ক খুবই ভালো বই প্যাথোর জন্য। মাইক্রোতে অপূর্ব শাস্ত্রী, মানে ডেফিনেটলি ওই একটা বুকই পড়া দরকার, কোনো নোটস দরকার নেই। ওই বইটাকে ভালো করে পড়লে স্পেসিফিক টপিক্সেই বারবার কোয়েশ্চেন আসে, ওই প্যাথোজেনেসিস, ওই ক্লিনিক্যাল ফিচার্স, আর যা যা আছে আর কি, ল্যাব ডায়াগনোসিস সবচেয়ে ইম্পর্ট্যান্ট, ওগুলোই ভালো করে পড়ে গেলে ওর বাইরে কোয়েশ্চেন আসতেই পারে না। অ্যান্ড মাইক্রোতেও আমার বেশ ভালো নম্বর 213 এসছে, তো ব্যাস এটাই, আর কিছু বলার নেই। বেশ, তো তাহলে তোমরা প্রত্যেকে তোমাদের মতো করে বললে, তো যারা ভিডিওটা দেখছে তারা তাদের মতো করে যেটা ভালো লাগবে সেই অনুযায়ী প্রত্যেকে পড়ে নেবে আশা করি। আর লাস্টলি টাইম আমাদের হাতে খুবই কম, যদিও 12টা বাজেনি। এটা হচ্ছে যারা নিট দিচ্ছে তাদের জন্য কি সাজেশন, আর যারা ফার্স্ট ইয়ারের থেকে সেকেন্ড ইয়ারে উঠলো তাদের জন্য সাজেশন? মানে একটা ব্যাচ যারা এখনো মেডিকেল ফিল্ডে আসতে চাইছে, আর একটা যারা ফার্স্ট এমবিসি সেকেন্ড ইয়ারতে কিভাবে পড়বে। নিটের ব্যাপারে আমি তো বলবো, আমার একটু ওপিনিয়নটা আলাদা হবে। মানে আমার তো মনে হয় নিট এখন খুবই হাইপড একটা টপিক। মানে ডাক্তারি ফিল্ডটা খুবই ভালো, বাট যেইভাবে ওভার স্যাচুরেট হয়ে যাচ্ছে এই ফিল্ডটা, আপনি ডাক্তার হয়ে বেরিয়ে কোথায় যাবেন? আর ওই জায়গাটা নিয়ে কেউ ভাবছে না। সবাই ঢুকে যাচ্ছে কলেজের সিটস বাড়ানো হচ্ছে, কলেজ বাড়ানো হচ্ছে, কিন্তু বাইরে গিয়ে জবসের আর আমাদের সিকিউরিটি যেটা ছিল এতদিন গ্যারেন্টিড, সেটা আর নেই। তো সেদিক দিয়ে আমার মনে হয় যে নিট অ্যাসপাইরেন্টদের এটা বোঝা উচিত যে শুধু মেডিকেল কলেজে ঢুকে গেলে যে তুমি একটা জব পেয়ে গেল। আমাদের সময় বলছি, আমরা যখন অ্যাডমিশন নিতাম এমবিবিএস ঢুকছি মানে আমরা একটা জব পাবো, এটা কনফার্ম ছিল যে আমার জন্য একটা মেডিকেল অফিসার 80,000 1 লাখের একটা স্যালারি আমার কনফার্ম আছে, শুধু আমাকে পাস করে বেরোতে হবে। আমাদের সময় এরকম হয়েছে যারা 10 বছর পরে পাস করে বেরোচ্ছে তারাও অ্যাটলিস্ট চাকরি পাচ্ছে, মানে একটা জব ছিলই, মেডিকেল অফিসার বিএমওইচ এই পোস্টগুলো ছিল। এখন সেই ব্যাপারটা নেই। তো সেই দিক দিয়ে আমার মনে হয় ওইটা মানে একটা সাজেশন নয়, এটা বলকি ডিসকারেজ করা ওদেরকে, যে তোমরা চাইলে যদি অনেক অ্যাটেম্পটস দিচ্ছ অ্যান্ড বারবার ভাবছো খালি আমাকে এই জায়গাতে আসতে হবে, খুব প্যাশনেট না হলে, যদি তোমাদের মনে হয় যে তোমরা খালি এটা করছো কারণ করতে হবে বলে, তো করো না। অনেক ফিল্ডস আছে, নিজেদের স্কিলসগুলোকে দেখো, কিসে তুমি ভালো দেখার চেষ্টা করো। অনেক ফিল্ড আছে যেগুলো এখনও ডিসকভার করা হয়নি, হয়তো তোমরা জানো না, বাট এগুলোতে খুব ভালো জবস আছে, খুব ভালো স্যালারি আছে, খুব ভালো পোস্ট আছে, অ্যান্ড ওইগুলোর তোমরা রিসার্চ করো, ওগুলোতে যাওয়ার চেষ্টা করো। যদি তোমার নিট না হচ্ছে, অ্যান্ড যদি হচ্ছে তো খুবই ভালো, অ্যান্ড ভালো করে পড়ো এনসিইআরটিটাকে, অবভিয়াসলি আর কিছু সাজেশন দেওয়ার নেই সেটা নিয়ে। অ্যান্ড ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে বলবো, ফার্স্ট ইয়ারটা টু বি অনেস্ট প্রথম ঢুকে কলেজে খুবই ডিফিকাল্ট লাগে। অ্যানাটমি বিশাল বড় চ্যাপ্টার, মানে ওর মধ্যে হিস্টোলজি আছে, এমব্রায়োলজি আছে, তো সব মিলে খুবই ভাস্ট লাগে ব্যাপারটা। ফিজিওলজিটাও মানে হয়তো আমরা পড়ে এসেছি একটুখানি এনসিইআরটি থেকে, তো একটা কোরিলেশন করা যায়, বাট বায়োকেমটাও একটু নতুন ধরনের একটা সাবজেক্ট। তো সব মিলে একটা ফ্যাটিক থাকে ফার্স্ট ইয়ারটা, ফার্স্ট এমবিটার পর, যে মানে রাতে ঘুম নেই কোনো রকমে কাটিয়ে, তো তারপর ওখান থেকে উঠে আবার সেকেন্ড ইয়ারে ঢোকা আমার পক্ষেও সম্ভব হয়নি, মানে আমার অনেক সময় লেগেছিলো সত্যি বলতে গেলে। তো ওটা সবারই থাকে, বাট চেষ্টা করবে সেটা বেশি দিন না রাখার, কারণ সেকেন্ড ইয়ারটা আরও টাফ। মানে এটা লোকে বলে না, লোকে ফার্স্ট ইয়ার অ্যান্ড ফাইনাল ইয়ার নিয়ে বলে, বাট সেকেন্ড ইয়ার প্যাথোলজি মানে আমার মনে হয়েছে অ্যানাটমির চেয়ে 1000 গুণ টাফ। মানে যদি না বুঝতে পারো ওটাকে পরে বোঝা যাবে না, ওটা মুখস্থ করে করা যায় না। মাইক্রোবায়ো হয়তো হয়ে যাবে, বাট প্যাথো ফার্মা এগুলো খুবই কনসেপচুয়াল, অ্যান্ড পরে গিয়ে লাগবে। প্যাথো ফার্মা দুটোই মেডিসিনে লাগবে, সার্জারিতে লাগবে, তো এগুলো খুবই ইম্পর্টেন্ট জেনে রাখা অ্যান্ড পরে মনে রাখা। ভালো করে না বুঝলে মনে রাখা পসিবল হবে না। খুব সুন্দর বলেছে রিসভি। নিট আচ্ছা, রিসভির কাছে একটা প্রশ্ন, রিসভি নামের মানে কি? স্যার রিসভি মানে বাংলাতে ট্রান্সলেট হয় কেশবতীতে। তো যখন আই ওয়াজ বর্ন তো আমার লাইক কার্লি হেয়ার ছিল খুব ওরকম, তো কেশবতী তাই বাবা নাম রেখেছে। মেঘমুক্ত মানে? স্যার আমার নামটা বাবা রেখেছিল তোমার রবীন্দ্রনাথের একটা কবিতা পড়ে, তো গীতাঞ্জলিতে হয়তো কোথাও কোনো কবিতায় আমার ঠিক মনে নেই, মেঘমুক্ত শব্দটা মানে মেঘমুক্ত আকাশ, মানে যেই আকাশে মেঘ নেই।
আর আমি যেদিন জন্মেছিলাম সেদিন বর্ষাকাল ছিল, তো আমার জন্মানোর দিনটাই বৃষ্টি হয়নি, খালি তার আগে পরে দুদিনই হয়েছে, তো আবার সেই থেকে সূত্র করে নামটা করেছিল। বেশ। নিট অ্যাসপিরেন্টদের জন্য আর ফার্স্ট ইয়ার স্যার নিট অ্যাসপিরেন্টদের জন্য আমি বলতে চাই যে জেনুইন প্যাশন থাকা উচিত সাবজেক্টটার জন্য, কারণ ইটস ভেরি ডিফিকাল্ট। তো জাস্ট হাইপের জন্য ঢুকে যাওয়া বা মা বাবা বলছে বলে যে ঢুকে, ইটস আরও ডিফিকাল্ট। নিট ক্র্যাক করার ওই যে প্রেশারটা নিতে হবে, কারণ আফটার এন্ট্রিং MBBS ইট বিকামস 10 times টাফার। তো ওটা যদি নিতে পারো তবে এটা পারবে করতে। আর তো ওই লাইকিং আর ওই প্যাশনটা থাকা উচিত, কারণ তোমাকেই করতে হবে এটা। সো জাস্ট কারুর কথা শুনে ইটস নট ওয়ার্থ ইট। মানে তার থেকে অনেক বেটার ফিল্ডস আছে যেখানে তোমরা বেটার অ্যাচিভ করতে পারবে মেবি লাইফে, জানি না। আর ফর ফার্স্ট MB স্টুডেন্টস যারা জাস্ট পাস করেছে, সেকেন্ড ইয়ার ইজ দ্য ডার্ক হর্স। মানে কেউ বলবে না সেকেন্ড ইয়ার ডিফিকাল্ট, সবাই বলে যে হানিমুন ফেজ, বাট অ্যাবসলিউটলি না। এখানে 3টে সাবজেক্টই খুবই মানে মনে রাখার জিনিস আছে। তো ফার্মা ইজ মানে অনেক কিছু মনে রাখতে হবে, ড্রাগ নেমস অ্যান্ড অলস ভেরি ডিফিকাল্ট, আর মাইক্রো অলসো ইজ ভেরি ডিফিকাল্ট। তো প্রথম থেকে একটু পড়াটা দরকার। আর আই থিঙ্ক মাইক্রোতে অপূর্বা শাস্ত্রী ইজ দ্য বেস্ট বুক। তো কোনো নোটস অ্যান্ড অলে না গিয়ে আই থিঙ্ক ইউ ক্যান ট্রাই দ্যাট, ওটা বেটার হবে ফর এভরিবডি। আর প্যাথো আর ফার্মাতেও একটা গুড বেস থাকা দরকার, কারণ লাইক মেঘমুক্ত সাইড যে ওটা মেডিসিন অ্যান্ড পরবর্তী ক্লিনিক্যাল সাবজেক্টসে খুব হেল্পফুল হবে। তো সেকেন্ড ইয়ারটা পড়লে যদি বেসটা ফাউন্ডেশনটা ভালো হয়, সো ফাইনাল ইয়ারে আই থিঙ্ক অনেকটা হেল্প হবে। সো ইটস ইম্পর্টেন্ট যে ঢুকে আস্তে আস্তে স্টার্ট করা, আর আস্তে আস্তে করা, বাট ইউ নিড টু স্টাডি সেকেন্ড ইয়ারে। মানে ফার্স্ট ইয়ার ডিফিকাল্ট, সেকেন্ড ইয়ার আরও ডিফিকাল্ট। নিট অ্যাসপিরেন্টদের জন্য আমি এটাই বলতে চাইবো কি যত যত দিন বেরোচ্ছে, ইয়ার বেরোচ্ছে, তত তো কম্পিটিশনটা টাফার হয়ে যাচ্ছে। এখানে তো অনেকগুলো কম্পিটিশন আছে, কিন্তু যেমনি আমরা এইবারই দেখলাম কি কালকে পেপারটা কত টাফ ছিল। তো অফকোর্স কম্পিটিশন টাফ হচ্ছে, কেন কি আমাদের উপর থেকেই ভালো একটা ট্যালেন্ট করতে হবে, তারা এখানে আসবে। বাট প্রবলেমটা এটাই হচ্ছে কি যেমনি কম্পিটিশনটা হচ্ছে, প্রেশারটা অমনি বাড়ছে ওদের মধ্যে। তো হ্যাঁ, অফকোর্স প্যাশন ইজ ইম্পর্টেন্ট। যদি প্যাশন না থাকে তাহলে না আসাই বেটার, কেন কি যদি আমার প্যাশনই নেই, ওইটা ফলো করার কোনো মানেই হয় না, এটা মিনিংলেস। ওই জন্যই যদি প্যাশন, অনেকটা স্ট্রং প্যাশন থাকে, দেন ইউ ক্যান কাম, অ্যান্ড ইফ ইউ হ্যান্ডেল দ্য কম্পিটিশন তখনও আর এখনও, দেন ইউ ক্যান ডেফিনেটলি কাম অ্যান্ড গো হেয়ার। বাট যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যাচ্ছে তাদের জন্য এটাই বলবো কি এই যে হানিমুন পিরিয়ডটা আছে একটু কম করতে, বিকজ অত হানিমুন পেরিয়ে দেখে লাভ নেই, একটু স্টার্ট করতে হবে প্রিপারেশনটা, যেমনি আমি তো অ্যাটলিস্ট করে নিয়েছিলাম। তাদের জন্য আমি এটাই বলতে চাইবো কি যদি সত্যি করতে চায় ভালো, কি না আমরা টার্গেট রেখেছি কি সেকেন্ড ইয়ারে আমাদের ভালো করতে হবে, দে শুড বি স্টার্টিং দ্য প্রিপারেশন ফ্রম নাও, কেন কি এটা অ্যাকচুয়ালি দ্য বেস্ট টাইম টু স্টার্ট দ্য প্রিপারেশন। এখন থেকে যদি আমরা স্টার্ট করে দিই, সেটা ফাইনালে গিয়ে অফকোর্স অনেকটা ইউজফুল হবে। ইনফ্যাক্ট অত টেনশনও নিতে হবে না, অত স্ট্রেস থাকবে না, অ্যান্ড ভালো একটা আউটপুট পেতে পারবো। তো একটা ভালো আউটপুট পাওয়ার জন্য একটু স্যাক্রিফাইস তো করতে হবে, এটাই বলতে চাই। আমি প্রথমেই বলবো যারা মানে নিট অ্যাসপিরেন্ট তাদের জন্য আর কি, যে তোমরা ক্লাস 5 to 12 যত কিছু যত যা পড়েছো সব কটা সাবজেক্টকে কম্বাইন করে দাও, ইজ লেসার দ্যান MBBS এসে ফার্স্ট সেমিস্টারে তোমরা যতটা পড়েছো। ওকে, তো যদি এতটা প্রেশার নেওয়ার ক্ষমতা, মানে এতটা সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকে, স্ট্রিমটার প্রতি বা কাজের প্রতি যদি এতটা ভালোবাসা থাকে, সত্যিই মনে হয় যে হ্যাঁ আমি জানতে চাই, আমি শিখতে চাই, বা আমি এটার জন্য মানে নিজের অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারবো, তাহলে এসো। শুধুমাত্র আমি, ওরা যেটা বললো সেটা অবভিয়াসলি ভ্যালিড পয়েন্ট যে আমার প্যাশন লাগবে, কিন্তু প্যাশনের সাথে আমি একটু জিনিস অ্যাড করতে চাইবো যে আমাকে আমার পারিবারিক অনেক অনুষ্ঠান, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, কার বিয়ে হলো, কার জন্মদিনের পার্টি, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, কারণ তখন কলেজে হয়তো সেমিস্টার চলবে, হয়তো MB চলবে, বা হয়তো আমার কোনো চ্যাপ্টার পড়া হয়নি। এই জিনিসটা যদি মানে এতটা ভালোবাসা যদি থাকে স্ট্রিমটার প্রতি, তবেই এসো, তাহলে এই জিনিসটা সুন্দর লাগবে। আর যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে আসছো, তাদেরকে আমি একটাই কথা বলবো যে রিশভি যেটা বললো যে সেকেন্ড ইয়ারকে সবাই মানে মনে করে যে সেকেন্ড ইয়ার হচ্ছে হানিমুন পিরিয়ড, সেকেন্ড ইয়ারে কত বেশি চাপ নেই, কিন্তু এটা একদমই মানে ভুল। কারণ সেকেন্ড ইয়ারে উঠে মনে হবে কি ফার্স্ট MB তো দিয়ে দিয়েছি, এটাও হয়ে যাবে, করতে করতে যখন পরীক্ষাটা চলে আসে তখন মনে হবে আর কিছু হচ্ছে না। যেহেতু আমি লাস্ট 1 মাসে পড়ে পাশ করেছি, তাই জন্য আমি বলবো, কিন্তু
আমি আমার জুনিয়রদেরকে এটাই সাজেস্ট করবো যে লাস্ট 1 মাসে পড়ে পাস করো না, সারা বছর একটু একটু করে পড়ো, তাহলে তুমি এক্সট্রা কারিকুলার যদি কিছু করতে চাও সেটাও ব্যালেন্সে থাকবে, তোমার পড়াটাও হবে, কনসেপচুয়ালি তুমি বেটার মানে বুঝতে পারবে বিষয়গুলোকে, এটাই। সৌম্য। নিট অ্যাসপিরেন্টসদেরকে একটাই কথা বলবো যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়ার কাকিমা মাসিমা সবাই অনেক কিছু বলে যে নিট দিয়ে দে লাইফ সেট, মিথ্যে কথা, ওসব কিছু হয় না। কারণ কি নিট দিয়ে যখন কলেজে আসছি আমরা, কলেজে এসেও পড়াশোনাটা চালিয়ে যেতে হয়। এমন নয় যে জাস্ট 12 অবধি পড়লাম, নিট দিয়ে দিলাম, কলেজে চলে এলাম, তারপর আমার জীবনে পড়াশোনাটা শেষ হয়ে গেল, ওরকম কিছুই নয়। বরং আরও অনেক বেশি পড়াশোনা, যেমন সবাই বললো আর কি, অনেক বেশি পড়াশোনা করতে হবে এবং করাটা উচিত। কারণ কি অবশ্যই ভালো ডাক্তার হওয়ার জন্য পড়াশোনাটা করতে হয়। এবার ব্যাপারটা হচ্ছে আজকালকার দুনিয়া যেটা হয়েছে, লোকজন এটাকে একটা ট্রেন্ড হিসেবে নিচ্ছে যে নিট দেবো, কলেজে ঢুকবো, মেডিকেল কলেজ পেয়েছি, এটা আমার একটা স্ট্যাটাস সিম্বল। তো এইরকমভাবে লোকজন জিনিসটাকে দেখছে। লোকজন এরকমভাবে দেখছে না যে নিট দিয়ে আমাকে ডাক্তার হতে হবে, মানুষকে সেবা করতে হবে, প্লাস অবশ্যই নিজের কেরিয়ারটাও বিল্ড করতে হবে একটা ভালো জীবনের জন্য। লোকজন এরকমভাবে জিনিসটাকে দেখে না। তো সত্যিকারে যদি ইচ্ছা না থাকে ডাক্তার হওয়ার জন্য, তাহলে কিন্তু এসে কোনো লাভ নেই। যদি সত্যি প্যাশনটা থাকে যে হ্যাঁ আমাকে ডাক্তার হতে হবে, আমি পড়াশোনা করতে পারবো, আমি করতে চাই, তাহলে, কারণ কি উইল পাওয়ারটা থাকলে তাহলেই করা যায়। ইচ্ছা নেই, জোর করে বাবা মা পাঠিয়ে দিয়েছে। অনেকে থাকে যারা তাদের পরিবারে ফার্স্ট জেনারেশন ডক্টর, তাদের উপরে অনেক চাপ থাকে পরিবার থেকে যে আমরা তো কেউ ডাক্তার হতে পারলাম না, তুই অন্তত হয়ে যা, তাহলে পরিবারের মান রক্ষা হবে, এটসেট্রা এটসেট্রা। অনেক সামাজিক অনেক ব্যাপারে এইসব জিনিসগুলোতে থাকে আর কি। তো সেই সব জিনিসগুলোকে উপেক্ষা করে আগে নিজের মনের কথাটাকে জানতে হবে যে আমি কি ডাক্তার হতে চাই। যদি চাই তাহলে আমি নিট দেবো, কলেজে ঢুকবো, আর যদি না চাই তাহলে এসে কোনো লাভ নেই। দ্যাট ইজ দ্য স্ট্রেট ফ্যাক্ট। আর ফার্স্ট ইয়ার থেকে যারা সেকেন্ড ইয়ারে আসছে তাদেরকে বলবো যে পড়াশোনাটা নিশ্চয়ই করা উচিত, প্রত্যেক দিন করা উচিত, একটু করে প্রত্যেক দিন। কারণ কি কনসিস্টেন্সি ইজ দ্য কি। ওই করলাম না পরীক্ষার আগে গিয়ে এক গাদা জিনিস জমে গেল, ব্যাকলগ হয়ে গেল, রাত জেগে পড়ছি, লাভ হয় না। কারণ কি পরীক্ষার আগে, টু বি ভেরি অনেস্ট, আমিও 8 ঘন্টা ঘুমিয়েছি এবং আমি সেটাই রেকমেন্ড করবো যে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত পরীক্ষার আগের দিন, নয়তো মাথা কাজ করে না হলে ঢুকে। তো সেটা করতে গেলে প্রত্যেক দিন একটু একটু করে পড়তে লাগে, যাতে পরীক্ষার আগের দিন এসে চাপটা না ফিল হয় আর কি। আর আরেকটা ছোট্ট টিপ যেটা আমি পার্সোনালি বলা উচিত আমার দিক থেকে, সেটা হচ্ছে যে রবিন্সের 2টো বই আছে, পার্ট 1 পার্ট 2। পার্ট 1 হচ্ছে জেনারেল প্যাথোলজি আর হেমাটোলজি, আর পার্ট 2 হচ্ছে সিস্টেমিক। পার্ট 2টা যদি নাও পড়তে পারা যায় ঠিক আছে, ইট ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমি পার্সোনালি বলবো পার্ট 1টা পড়া উচিত। কারণ কি জেনারেল প্যাথোলজি অনেক কনসেপ্ট রবিন্সে ভালো বোঝানো আছে, অ্যালং উইথ পিকচার্স, আর হেমাটোলজির কনসেপ্টগুলো ভালো আছে। তো পারলে পার্ট 1টা অন্তত পড়া উচিত। পার্ট 2টা ঠিক আছে, অনেকেই পড়তে পারে না, রামদাস নায়ক ইজ অলওয়েজ দ্য সেকেন্ড অপশন ইন দ্যাট কেস। কিন্তু পার্ট 1 রবিন্সটা আমার মনে হয় পড়াটা উচিত সবার, মানে অ্যাটলিস্ট ওয়ান্স একটা রিড দেওয়া উচিত প্রত্যেকটা চ্যাপ্টারের, তাহলে ভালো হয়। আর সেকেন্ড ইয়ার ইজ আ হানিমুন পিরিয়ড, এটা একদমই নয়। পড়াশোনাটা মন দিয়ে প্রত্যেক দিন যতটা সম্ভব আর কি সব কিছু করে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা যেন না মনে হয় যে লাইক আজকে পড়াটা হলো না বা কিছু একটা। প্রতিদিন অ্যাটলিস্ট মিনিমাম 1 আওয়ার টু 1.5 আওয়ার তো পড়াশোনা করাই যায়, রাইট? তো সেই কনসিস্টেন্সিটা যাতে সবাই মেনটেন করে, যাতে একদম লাস্টে গিয়ে ব্যাকলগ হয়ে গেল, পরীক্ষার আগে অনেক চাপ হয়ে যাচ্ছে, ঘুমোতে পারছি না, খেতে পারছি না, টাইম নেই কোনো কিছুর, সেরকম ফিলিংটা যাতে না আসে, এটুকুই বলতে চাই। নিট অ্যাসপিরেন্টসদের জন্য একটাই কথা, যে হয়তো যাদের কালকের প্রশ্ন দেখেছি, ফিজিক্স তো খুবই কঠিন, আমরা হলে আমরা কটা সলভ করতে পারতাম আমরা জানি না। হ্যাঁ, তো যাদের বলবো, যাদের অলরেডি 3-4টে ড্রপ হয়ে গেছে বা 4টে ড্রপ হয়ে গেছে, তারা অল্টারনেটিভ কিছু একটু দেখতে পারো। কারণ যে জব সিকিউরিটির যে ব্যাপারটা ছিল আগে, সেটা এখন নেই, এমবিবিএসে নেই। তার থেকে তোমরা যদি কোনো জেনারেল লাইনে করে তারপর সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির করাটাও একটা দিক হতে পারে, সেটা তোমরা দেখতে পারো নিজেদের মতো। আর বলবো যাদের 1-2টো ড্রপ আছে, তোমরা যদি তোমাদের প্যাশন থাকে অবশ্যই তোমরা দিতে পারো, আর দু একটা ড্রপ তোমরা দিয়ে চেষ্টা করতেই পারো, কোনো অসুবিধা নেই। আর নিটটা যেমন যে একবার পড়ে আমরা ক্র্যাক করে নিলাম, এমবিবিএসটা কিন্তু একটু আলাদা, একটা মানে ম্যারাথন রেসের মতন। তোমাকে সেম কন্টিনিউয়াসলি পড়ে যেতে হবে, প্রায় 4.5 বছর পড়ে যেতে হবে, তারপরেও নিট পিজির জন্য পড়তে হবে। তো ডিউরেশনটা অনেক পড়তে হবে এটাতে, তো সেটাও একটু মাথায় রাখার। আর কি বলবো, সবাই অনেক পড়ছে ভালো, এখন কম্পিটিশান খুব হাই। অল দ্য বেস্ট ফর নিট অ্যাসপিরেন্টস। আর যেটা বলবো, যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যাচ্ছে, তো একটু মজা করা উচিত। ফার্স্ট এমবি হয়ে গেছে, তোমরা মানে মজা করতে পারো, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে সবারই পড়ার
টাইমিংস অ্যান্ড যে রুটিন থাকে সবারই আলাদা হয়, তো কাউকে মানে চোখ বন্ধ করে ফলো করা উচিত নয়। তোমরা নিজেরা দেখো তোমরা নিজেরা কোনটাতে মানে ভালো করে পড়তে পারছো, নিজেদের প্রোডাক্টিভিটি কখন বেশি হচ্ছে। অনেকের হয় যে পরীক্ষার আগে খুব ভালো পড়তে পারে আর তারা সেটা রিটেনও করে নেয়, তাতে কোনো অসুবিধা নেই। তাতেও যদি তোমরা সিলেবাস কভার করতে পারো তাতে কোনো অসুবিধা নেই, সারা বছর মজা করেও তোমরা পড়ে নিতে পারো, সেটা ম্যান টু ম্যান ভ্যারি করবে। আর বলবো প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করা। সেকেন্ড ইয়ারের 3টে সাবজেক্টই ভাস্ট আর প্রচুর মুখস্থ করতে হয়। তো আর সবথেকে ভালো জিনিস হচ্ছে প্র্যাকটিক্যালগুলো খুব স্কোরিং, বিশেষ করে মাইক্রোবায়োলজি প্র্যাকটিক্যাল, ফার্মাকোলজি প্র্যাকটিক্যাল খুব ইজি আর খুব স্কোরিং। মানে অসপিতে প্রায় 90, 92, 93 অনেকেই পেয়েছে আউট অফ 100। প্যাথো স্কোরিং খুব, প্যাথোতেও কয়েক জিনিসই পড়তে হয় আর থিওরি তো সব পড়তেই হয়। তো বলবো যে প্র্যাকটিক্যালগুলো এবার কম্পেয়ার টু ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারের প্র্যাকটিক্যাল কিন্তু খুব ইজি, থিওরিটা একটু ভাস্ট হলেও প্র্যাকটিক্যাল ইজি, তো তোমরা ওখানে টার্গেট করতে পারো। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হচ্ছে মাস্ট। আমাদের যেমন প্যাথোলজিতে প্রায় 80% কোশ্চেন সিস্টেমিকের বা হেমাটোলজিরও আমাদের প্রিভিয়াস ইয়ার থেকে এসেছিলো। তো প্যাথোর কোয়েস্ট খুবই ভালো, প্যাথোর কোয়েস্টটা ফলো করতে পারো। আর ফার্মাকোলজির যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে ইয়ার ওয়াইজ, ওগুলো সব করে যেতে হবে, তো অনেক কমন পাওয়া যায়। তো ওই মানে নিজের স্ট্র্যাটেজি নিজেকেই বানাতে হবে, খুব বেশি পড়েও খুব একটা যে ভালো হবে সেটাও কোনো গ্যারেন্টি নেই। স্ট্র্যাটেজি নিজে বানাও আর নিজেরা পড়ো, ভালো হবে। বেশ অনেক কিছু তোমরা জুনিয়রদের বললে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা রইলো, আশীর্বাদ রইলো। আর তার সাথে অনেকে হয়তো জানে না, তোমরা হয়তো জানো না, আমারও এখানে পিরিয়ড শেষ হতে চললো, বলছি না পরে কোথায় কি হবে, তবে আশা করি দেখা হবে কোনো বড় হাসপাতালে কোনো জায়গাতে। তোমরা ভালো করে পড়াশোনা করো, বড় ডাক্তার হও, এটুকুই আশীর্বাদ রইলো। ওকে চলো, আজকে আমরা এখানেই শেষ করলাম।